এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। আমরা বলি না আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, বলি না আমরা সবাই স্লোগান দিতে চাঁদাবাজ মুক্ত দেশ চাই, কিন্তু চাঁদাবাজি দেশে বন্ধ হচ্ছে না কেন জানেন? এই যে 60 লক্ষ 65 লক্ষ বেকার আছে, এই বেকারগুলো কিভাবে চলবে? বেকারগুলো যখন দেখে যাচ্ছে কিছু করতে পারছে না, তখন সে মনে করে আমার জন্য একটা পেশাই বাকি আছে, সেটা হচ্ছে রাজনীতি। তার মানে বাংলাদেশের মানুষ এখন আগের মতো নেই। বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, বারবার ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে বাংলাদেশের মানুষ 2000 তরুণ জীবন দিয়েছে। যে তরুণদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে তরুণদেরকে আমরা বলতাম এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, যে তরুণদেরকে বলতাম এদের দ্বারা কিছু হবে না, সে তরুণরা আমাদের বড় বড় যারা আছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশকে যদি সুন্দর করতে হয় আমরা ছাড়া এর কোনো বিকল্প নেই। যেই তরুণরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে তরুণরা আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। সুতরাং এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের স্থান হবে না, হবে না, হবে না। আমরা একটা স্লোগান দিতে হবে সব সময়, পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। পেশাবিহীন কোন রাজনীতি যে আসবে, যে কোনো দলের, যে কোনো হোয়াট এভার ইট ইজ, যদি কেউ আপনাদের সামনে আসে রাজনৈতিক নেতা পরিচয় দেয়, আগে জিজ্ঞেস করবেন ভাই তোমার পেশা কি? যদি তার পেশা থাকে তাহলে আপনি তাকে ভোট দিবেন। যে তোমার যেহেতু পেশা আছে, পরিবার চালানোর টাকা আছে, তাহলে তুমি আমার সেবা করবা। আর তোমার যখন পেশা থাকবে না তখন তুমি চিন্তা করবা তোমার আগে কি নিজের খেদমত করতে হবে, নিজে চলতে হবে। তখন তুমি আমার টাকা দিয়ে, যারা 2000-3000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, আপনি 2000-3000 টাকার বিক্রি করেন, সে 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে ইলেকশনে, সে যখন ইলেক্টেড হয় তার প্রথম কাজ থাকে এই যে 10 লক্ষ 15 লাখ টাকা খরচ করেছি সুদে আসলে এই টাকাটা উত্তোলন করার চেষ্টা করে, এই জন্য উইথ ডিউ রেসপেক্ট আপনাদের প্রতি আমি সম্মান রেখে বলছি, আগামীর বাংলাদেশ, আগামীর যে নির্বাচন আসছে, এটা 4.5 কোটি ভোটার আছে তরুণ। আমাদের এখনই সময় আমরা বাংলাদেশকে সুন্দর করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটি আমাদেরকে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সে দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। এখানে যারা যুবকরা আছেন, তরুণরা আছেন, দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের মানুষের মূল পার্থক্যটা কোথায় জানেন? বলা হয় তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মেধাবী ছিল আইনস্টাইনকে বলা হয় সবচেয়ে বেশি মেধাবী, এবং আইনস্টাইনের মৃত্যুর পরে তার ব্রেনটা চুরি করেছিল যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক ডক্টর হার্ভে। তিনি তার ব্রেনটা চুরি করে, যখন মারা যায় ব্রেনটা চুরি করে পরীক্ষা করেছেন যে তার ব্রেন আর আমার ব্রেনের কোনো পার্থক্য আছে। তিনি পরীক্ষা করে দেখেছেন যে তার ব্রেন, আমার ব্রেন, আপনার ব্রেন কোনো পার্থক্য নেই। তিনি বলেছেন আমাদের ব্রেনের কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে আমাদের চিন্তায়, থিঙ্কিংয়ে। আমাদের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় তাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি ব্রেনকে বলেন আমি পারবো, ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি ব্রেনকে বলেন আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি বলো। আজকে আমাদের ব্রেনের কারণে বলা হয় তাকে পৃথিবীর 5% মানুষের কাছে 95% সম্পদ আছে, আর 95% মানুষের কাছে মাত্র 5% সম্পদ আছে। বলা হয় তাকে সকল সম্পদগুলো ইকুয়ালি যদি বন্টন করে দেওয়া হয় একে সমহারে, মাত্র 3 মাসের ব্যবধানে প্রত্যেকেই যে 95% সম্পদ সব আবার এই 5% জনগণের কাছে চলে আসবে। কেন? ধরেন আপনাকে আমি 2 কোটি টাকা দিলাম সমহারে, আপনি কি করবেন? 2 কোটি টাকা পাওয়ার পর কি করবেন? আমার খুব স্বপ্ন ছিল দেশ বিদেশ ঘুরবো, আপনি দেশ বিদেশ ঘুরে শুরু করবেন। আর একটা আইফোনের স্বপ্ন ছিল, আইফোন কিনবেন। একটা গাড়ির স্বপ্ন ছিল, গাড়ি কিনবেন। এই গাড়িটার মালিক কে? এই আইফোনের মালিক কে? এই যে বিমানের মালিক কে? আবার যে টাকাগুলো, সবগুলো টাকা এই যে 5% বিলিয়নিয়ারদের কাছে চলে যাবে। তার মানে তারা আমার মধ্যে পার্থক্য হচ্ছে থিঙ্কিংয়ে, চিন্তায়। চিন্তাবিজ ব্ল্যাক বলেছেন আমরা প্রতিদিন 60 থেকে 70 হাজার চিন্তা করি, তার মধ্যে 90% চিন্তা হচ্ছে নেগেটিভ। 90% চিন্তা হচ্ছে কি? নেগেটিভ চিন্তা। মানুষ হিসাবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা শোনা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলা,
চেয়ে পৃথিবীর কথা শোনা সবচেয়ে, আল্লাহ তাআলা এই জন্য কান দিয়েছে দুইটা, যে শুনতে হবে বেশি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। আপনি যদি ভালো বক্তা হতে চান আপনাকে ভালো শ্রোতা হইতে হবে। আমরা শুনতে কম চাই এবং শোনা বলা খুব কঠিন কাজ। এজন্য আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ। আমি আপনাদের সেলুট জানাই যে আপনারা কথা শুনছেন, কিন্তু আপনি যদি ভালো কথা না শুনতে পারেন আপনি কখনো ভালো বক্তা হতে পারবেন না। পৃথিবীতে যারা বড় বক্তা হয়েছে পৃথিবীতে এখানে এসে দাঁড়ান। আপনারা গামা পালোয়ানের নাম শুনেছেন? গামা পালোয়ান উপমহাদেশের সেরা কুস্তিগির ছিলেন। একবার গামা পালোয়ান সে তো উপমহাদেশের সেরা কুস্তিগির। একবার আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ছিলেন আল্লামা ইকবাল কি করলেন, একবার এরকম একটা প্রোগ্রামে গামা পালোয়ানকে বলে, গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলে তুমি কি বলো, শুধু কথা বলো, কবিতা এসে দিয়ে কি হয়, আমার সাথে দেখো আমার কি অবস্থা, শক্তি দিয়ে আসো। তখন আল্লামা ইকবাল তাকে বোঝানোর জন্য বলছে ঠিক আছে। এরকম একটা প্রোগ্রামে হুট করে করলো। আল্লামা ইকবাল যখন বক্তব্য দিয়ে দাঁড়ালো বললো যে এখন আপনাদের সামনে কথা বলবেন উপমহাদেশের সেরা কুস্তিগির গামা পালোয়ান। স্টেজে আসলো। স্টেজে আসার পর গামা পালোয়ানের সেই খালি ফুফু করছে, তার অলরেডি মাথা থেকে ঘাম বের হয়ে মাটি পর্যন্ত চলে আসছে। সে লাস্টে বললো আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো, সকাল বিকাল কুস্তিগির করবেন, ধন্যবাদ। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আল্লামা ইকবালকে উনি বললেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কোনোদিন বিশ্বাস করেন আমার শরীর থেকে এক ফোঁটা ঘাম বের হয় নাই। আর আপনি আমাকে 3 মিনিট আমি স্টেজে ছিলাম, 3 মিনিটের স্টেজে ছিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঘামে নিচ পর্যন্ত গিয়েছে। আমি জীবনে এত কঠিন কাজ কখনো দেখি নাই। তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটি, কথা বলা, কথা শোনা, দুইটি, কথা বলা এবং কথা শোনা। এজন্য আপনারা এটা কঠিন কাজ করছেন, শুনছেন, এটা কঠিন কাজ। দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের আজকে তরুণরা বেকার কেন জানেন? জার্মানিতে তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হার হচ্ছে পৃথিবীর 134তম। আমাদের শিক্ষা ব্যবস্থায়, জার্মানের শিক্ষা ব্যবস্থায় মাত্র 20 থেকে 30% অনার্স মাস্টার্স লেভেলে যায়। যারা যেতে পারে না, তারা যেহেতু অনার্স লেভেলে যেতে পারে নাই, তারা মাথা সেট হয়ে আছে যেহেতু আমি অনার্স লেভেলে যেতে পারি নাই, তো সুতরাং আমাকে কি করতে হবে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। দেখেন বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ বেকার নেই, আপনি কোট অ্যান্ড আনকোট করে লিখে রাখেন। অশিক্ষিত মানুষ কোনো বেকার নেই, বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। বাংলাদেশে যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার। কারণ কি? আমাদের 60 থেকে 70% যুবকদেরকে আমরা অনার্স মাস্টার্স লেভেলে উঠাই দিই। সে যখন অনার্স লেভেলে যায়, তো অনার্স পাস করার পরে সে যখন অনার্সে থাকে তখন তার পরিবারের এক্সপেকটেশন তার উপরে বেড়ে যায়, তার সমাজের এক্সপেকটেশন তার প্রতি বেড়ে যায়। সে না পারে উপর দিকে উঠতে, না পারে নিচের দিকে নামতে। কারণ একটা অনার্স মাস্টার ছেলে সে কখনো ড্রাইভিং করবে না। সে চিন্তা করে আমি ড্রাইভিং করে মানুষে কি বলে, এই যে মানুষে কি বলে, মানুষে কি বলে, মানুষে কি বলে, এটার জন্য সে করে না। দেখেন একটা অনার্স মাস্টার ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পরে ইউরোপে গিয়ে রেস্টুরেন্টে জব করছে, আর আপনি আমাদের বাংলাদেশে কোনো অনার্স মাস্টার্সকে রেস্টুরেন্টে জব করাতে পারবেন? পারবেন না। কারণ কি? এই যে অনার্স মাস্টার্স লেভেলে উঠে গিয়েছে আমি, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ ভেরি অ্যালার্মিং। শিক্ষা ব্যবস্থার যে অনার্স মাস্টার্স লেভেলে উঠিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। এজন্য আমাদের ডিপ্লোমা এবং কি কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। চায়নাতে একসময় জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, তারা জেনারেল শিক্ষা বন্ধ করে তারা কারিগরি শিক্ষা থেকে এমফেসাইজ করেছে। তো সুতরাং আমাদের বর্তমানে যুবকদেরকে বেকার থেকে দূর করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। মনে রাখবেন আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই, দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে আপনাকে পার্থক্য করবে। এমন একটা, আগে বলে তো ইটস টাইম ফর জিকে জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে স্পেশাল নলেজ। আপনাকে একটা জিনিস, যারা প্রত্যেকটা জিনিস জানে তাদের কোনো খাওয়া নাই সমাজে, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। আপনি একটা জিনিস ভালো করে জানতে হবে। দেখবেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15,000 টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60,000 টাকা। তার মানে কি? সে একটা সাবজেক্ট ভালো করে জানে। বর্তমানে একটা জিনিসকে ভালো করে জানতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কন্টিনিউটি থাকি না। এই যে আমার ভাইটা একটু আগে দাঁড়িয়ে যখন এই সংগঠনটা শুরু করলো, তখন প্রত্যেকে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কি মেয়ে, তুমি তোমাকে দেখতে কি এটা সংগঠনের সভাপতি মনে হয় না। দ্যাট টাইম ইউ মাস্ট বি ড্যাপ। একটা ব্যাংক গর্তে পড়ে যায়, বন্যা এসে পানি অবস্থা খুবই খারাপ,
প্রত্যেক ব্যাংক সেই ব্যাংকটা উঠার চেষ্টা করছে, প্রত্যেকে তাকে না করছে, এই উঠে না, তোমার কাজ উঠা না। কিন্তু এই ব্যাংকটা ছিল একটু বধির, সে উঠে যায়। উঠে যাওয়ার পর বলে যে, এই তোমাকে আমরা এত নিষেধ করলাম, এরপর তুমি কিভাবে উঠলে? তুমি আমাকে নিষেধ করেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে টাটা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এই জন্য তো আমি উঠে গেলাম। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আমাদের বাঙালি স্বভাব, যেমন পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা বলেন তো? পৃথিবীর এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? একজন আগাবে, 5 জন পিছনে ধরে রাখবে, আবার একজন দাঁড়িয়ে থাকবে, 5 জন এসে খোঁজা করবে, হা ডু ডু, কিরে বেটা। মানে আপনি আগালেও সমস্যা, আপনি দাঁড়িয়ে থাকলেও সমস্যা। আর জার্মানের জাতীয় খেলা কি? ফুটবল। কেন ফুটবল জাতীয় খেলা? জার্মানিরা মনে করে ফুটবলকে লাথি মারে কেন বলেন তো? আমরা ফুটবলকে লাথি মারি কেন? কে বলতে পারবে ফুটবলকে কেন লাথি মারি? হ্যাঁ, আচ্ছা, ফুটবলের ভিতরে যদি কিছু থাকে কেউ লাথি মারবেন? ধর ফুটবলের ভিতরে পাথর আছে, লাথি মারবেন? ফুটবলকে লাথি মারা হয়, ফুটবলটা ফাঁপা খালি, এই জন্য লাথি মারে। পাথরকে কোনো লাথি মারতে দেখছেন? কেন লাথি মারে না? জার্মানিরা মনে করে তুমি যদি ফাঁপা হও, তোমার ভিতরে যদি কিছু না থাকে, তাহলে তুমি মানুষের লাথি খাবা, আর তোমার ভিতরে যদি কিছু থাকে তাহলে কেউ তোমাকে সাহস করবে লাথি মারতে। বলা হয় তাকে, আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে, আর আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আপনাকে আজকে সমাজে দেখেন, আমরা সুটেড বুটেড পরে থাকি না? আপনি যদি ব্যর্থ হন, এই সুটেড বুটেড একটা পরিহাসে পরিণত হবে, আর আপনি যদি সফল হন, আপনার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে। আমরা সবসময় খুঁজি, সিংহাসন খুঁজি। সিংহাসন দরকার নাই, সিংহ হন, যেখানে বসবেন সেটাই সিংহাসনে পরিণত হবে। বড় হন। আমরা ছেলেমেয়েরা, যুবকরা এখন আইফোন ব্যবহার করে স্মার্ট হতে চায়, ব্র্যান্ড নো। আপনি যখন ব্র্যান্ড নিয়ে আইফোন নিয়ে হাঁটেন, মানুষ আইফোনের দিকে তাকায়, আপনার দিকে তাকায় না। আপনাকে নিজে ব্র্যান্ড নিয়ে না চলে নিজেকে ব্র্যান্ড বানান, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে। এজন্য যুব সমাজের মধ্যে এই জিনিসটা দরকার যে আমাদেরকে নিজেকে ব্র্যান্ড বানাইতে হবে, নিজেকে যোগ্য বানাইতে হবে। যদি আপনি যোগ্য না বানান, থিঙ্কিং কন্টিনিউটি, আমার ভাইটা 7 বছর ধরে লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছে। কন্টিনিউটি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে কে জানেন? মাইকেল ফেলপস, আমেরিকার একজন সাঁতারু। 28টা অলিম্পিকে 23টা মেডেল পেয়েছে। আজকে আমার ভাইটা, আমি সম্মান রেখে বলছি যে লেগেছিল। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষ তৈরি করে নাই যাকে উইকনেস দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। আমরা পৃথিবীতে আসছি কেন জানেন? অপরাধ শুরু বাসছি, শাস্তি শুরু বাসছি। আদম আলাইহিস সালাম, ওনাকে বলেছে এটা খেও না, খেয়েছে, শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। দুইজনকে হাওয়াকে এক জায়গায় পাঠিয়েছে, আদম আলাইহিস সালামকে এক জায়গায় পাঠিয়েছে। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে আপনি কি বলবেন সবকিছু বল ব্যাটে মিলে যাবে? মানে আপনার সব স্ট্রেংথ থাকবে, কোনো উইকনেস থাকবে না? না, আপনার উইকনেসও থাকবে, স্ট্রেংথও থাকবে। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমি চিন্তা করি, আমি তো দেখতে ভালো না, আমার দ্বারা কি কিছু হবে? আমি যে দেখতে ভালো না, আমি তো ভালো কথা বলতে পারি না, এই যে কথা বলতে পারে, স্টেজে দাঁড়ালাম, আমার ভাইটা উইথ ডিউ রেসপেক্ট, আমার ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি, স্টেজে দাঁড়ালো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সে যদি চিন্তা করতো আমি যদি কথা বলতে পারি না, তো সুতরাং আমার দ্বারা একটা সংগঠন চালানো সম্ভব না, তাহলে ওনার দ্বারা জীবনে কিছু হবে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার প্রিয় রাসূল, যে রাসূলের যে কোনো দোয়া আল্লাহ কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সেটাও ব্যবস্থা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল, সবসময় একটা দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদলি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা বিল লিসানি, হে আল্লাহ আমার জিহ্বাকে তুমি সাবলীল করে দাও। ও আকে হারুন, আমার ভাই হারুন কে তুমি তো আমার সহকারী বানিয়ে দাও। আল্লাহ তাআলা সেটাও কবুল করেছে, হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। হারুন আলাইহিস সালাম চমৎকার কথা বলতে পারতেন। তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় রাসূল, সে রাসূলেরই কি ছিল? উইকনেস ছিল। আর আমরা মনে করি আপনাকে আল্লাহ তাআলা সব স্ট্রেংথ দিবে, উইকনেস দিবে না। মিস্টার বিন নাম শুনছেন না? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, খুব স্বপ্ন নাটক করবে, পরে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না, মুখে জড়তা। তখন অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, ডায়লগ বলতে পারে না, তোমার দ্বারা কিছু হবে না। মিস্টার বিন চিন্তা করলো, আমি তো ডায়লগ দিতে পারি নাই, আমি এমন একটা অভিনয় করবো যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছেন, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে কি ভাবেন আপনি?
আপনার সব কি স্ট্রেংথ থাকবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি পৃথিবীতে যা কিছু আছে, ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি। আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আপনাকে আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সে কাজটা পর্যন্ত যেতে পারি নাই বলেই আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। মনে রাখবেন, প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। প্রত্যেকটা, আজকে যদি আপনি দেখেন, বারাক ওবামা 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন, 55 বছর বয়সে 10 বছর প্রেসিডেন্ট থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন। ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট 83 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে। ট্রাম্প যদি মনে করতো বাচ্চা পোলা 45 বছর প্রেসিডেন্ট হয়েছে, আমি এই জীবন রেখে লাভ নেই, আমি তো প্রেসিডেন্ট হইতে পারবো না, আমার এই জীবন রেখে লাভ নেই, তাহলে ট্রাম্প নিজেকে গর্দব মনে করতো। কিন্তু ট্রাম্প, প্রত্যেকটা ফুল ফুটে আলাদা একটা সময় আছে। আপনাদের প্রত্যেকের আলাদা একটা সময় আছে। আপনি সেই সময় পর্যন্ত যেতে পারেন নাই বলে আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে নিজেকে বড় ভাবেন। এপিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতে, আই এম দ্য বেস্ট, আমি সেরা। বলতে, আই এম দ্য বেস্ট, আমি সেরা, আই এম দ্য উইনার, আমি বিজেতা। তিনি বলে, আই ক্যান ডু ইট, আমি যে কোনো কিছু করতে পারি। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। এই 5টা বাক্য প্রতিদিন সকালে বলতেন। কেন বলতে জানেন? আজকে আমরা সবসময় সমস্যা হচ্ছে সমাজ, আমি নিজেও নিজের সম্বন্ধে ধারণা নেই। আপনি জানেন 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে। এই অপটিক্যাল ফাইবার একটা তার, যেটা পর্তুগাল, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিনো আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। একটা তার, অপটিক্যাল ফাইবার কেবল। এই কেবলের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। এই একটা কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। একটা কেবল। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে কি করছে আমেরিকা দেখতে পাচ্ছি। সে একটা কেবল। কি একটা বিজ্ঞান বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা যায় একটা তারকে আরেকটা তারের সাথে যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে। 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ আপনার মাথা আল্লাহ তাআলা দিয়েছে। এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ আপনার হাতের মুঠের মধ্যে চলে আসবে। ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন কত জানেন আপনি? 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীটা, যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। বলা হয় তাকে এই জগতে একটা নক্ষত্র আছে, তার নাম হচ্ছে জোয়েস ব্যাটল। যে নক্ষত্র আছে, এই নক্ষত্রে যদি সূর্য ঢুকিয়ে দেওয়া হয় 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। এই পুরো জগৎ কার জন্য সৃষ্টি করেছে জানেন? আমার আর আপনার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি যা কিছু সৃষ্টি করেছি সবকিছু তোমার জন্য। তোমাকে আমি সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে যে সামাজিক কাজ করছে আমরা মনে করি শুধু নামাজ ইবাদত, রোজা ইবাদত। নামাজ রোজার সাথে এই যে সামাজিক কাজ করছেন, অন্যদের জন্য কাজ করছেন, এটা একটা ইবাদত। অন্যের জন্য কাজ করে যাবেন। আপনি যে অন্যের জন্য কাজ করে, আপনি জানেন আমাদের পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা জানেন? পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা? নোবেল প্রাইজ, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পেয়েছেন। নোবেল প্রাইজের প্রতিষ্ঠাতা কে জানেন? হ্যাঁ, আলবার্ট নোবেল প্রথম জীবনে একটা আবিষ্কার করেছেন। সেটা কি জানেন? ডাইনামিট আবিষ্কার করেছেন। ডাইনামিট আবিষ্কার করার পরে একদিন আলবার্ট নোবেল, তার ভাই ছিল লডভিগ নোবেল একবার গাড়ি অ্যাক্সিডেন্টে রাতে মারা গিয়েছেন। মারা যাওয়ার পর তখন তো এত মিডিয়া ছিল না, পরের দিন পত্রিকা সবাই ভাবছে যে আলবার্ট নোবেল মারা গেছে। পরের দিন পত্রিকা লিখেছে, মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। কে করেছে? মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। আলবার্ট নোবেল দেখে চোখের পানি ফেলে দিল, আমি এত হাজার কোটি টাকা ইনকাম করেছি, ডাইনামিক আবিষ্কার করেছি, আর মানুষ আমার মৃত্যুর পরে এভাবে আমাকে গালি দিবে। পরবর্তীতে আলবার্ট নোবেল চিন্তা করলো, আমি আমার যত টাকা ইনকাম করেছি মানুষের কল্যাণের জন্য রেখে যাব। পরবর্তী সে মানুষের কল্যাণের জন্য সবকিছু রেখে দিয়েছে। তো সুতরাং আপনাদের যাদের টাকা আছে, এই প্রোগ্রামটা এমনি হয় না, স্পন্সর দিয়ে হয়েছে। আপনাদের যারা টাকা আছে, আপনারা আল্লাহর রাস্তায় মানুষের জন্য কাজ করে যাবেন। আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন, এই সম্পদ 200 বছর পর কে ব্যবহার করবে আমি কেউ জানি না। আপনি যে সম্পদ ব্যবহার করছেন এখন, যে সম্পদ আপনার দাদার বাবার, কেউ কি বলতে পারেন দাদার বাবার নামটা কি? বলতে পারবেন কেউ এখানে? দাদার বাবার নাম কি? দাদা পর্যন্ত আমরা জানি, বাবা পর্যন্ত জানি না। অথচ সে এত কষ্ট করে এই জায়গাটা রেখে গেছে আপনার জন্য। তার জন্য দোয়া তো দূরের কথা, নাম পর্যন্ত জানেন না। আপনি মনে করেন 200 বছর পরে আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন,
এই যে সম্পদ রেখে যাচ্ছেন, আপনার পরবর্তী জেনারেশন আপনার নাম নিবে, দোয়া তো দূরের কথা। তো কার জন্য রেখে যাবেন? কারোর জন্য নয়, মানুষের জন্য রেখে যান, মানুষের জন্য করে যান, মানুষের জন্য করে যান। দেখবেন এই কাজটা আপনাকে আজীবন মানুষ স্মরণ রাখবে, স্মরণ রাখবে, স্মরণ রাখবে। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা হয়েছে। আসলে ওনাদের এই আরও অনেক বক্তা আছে, কথা বলে অনেক বলা যাবে, কিন্তু আমি আর কথা বলবো না। আমি আপনাদেরকে শুধু এটা বলবো, এপিজে আব্দুল কালাম সর্বশেষ একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। মনে রাখবেন, ফুলের চাষ করবেন। পুরুষ মানুষ এখানে যারা আছেন মনে রাখবেন, সুন্দর ক্রিম লাগালেন, পুরুষ মানুষের মেকআপ কখনো ক্রিম না, পুরুষ মানুষের মেকআপ হচ্ছে টাকা। পুরুষ মানুষের মেকআপ হচ্ছে টাকা। পুরুষ মানুষ যত ক্রিম লাগান রে ভাই, যত ক্রিম লাগান আপনি, আপনাকে কেউ সম্মান করবে না। আপনার মেকআপ হচ্ছে টাকা, সেটা উপার্জন করেন, সেটা উপার্জন করেন। এপিজে আব্দুল কালাম বলেছে, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হবার চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হবার চলে গেল। পরে একটি গাছ রোপণ করলাম, দেখি পাখি কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। টাকা ইনকাম করেন। যারা এখন আপনাকে থেকে চলে যাচ্ছে, আপনাকে পছন্দ করছে না, প্রত্যেকেই আপনার জন্য ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।